পুলিশের কাছে মরণাস্ত্র থাকবে কিনা এই নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা সমালোচনা। মরণাস্ত্র পুলিশের কাছে থাকলে সুবিধাগুলো কি আর অসুবিধাই বা কি, তা নিয়ে আমরা কথা বলেছি দুইজন বিশেষজ্ঞের সাথে। চলুন স্টার কানেক্টসে শুনি তাদের মন্তব্য। এক্ষেত্রে মরণাস্ত্র বলতে সরকার যেটা বুঝিয়েছে বা সাধারণত আমরা যেটা বুঝি, এমন ধরনের অস্ত্র যেটা দিয়ে মানুষকে মারার ক্ষমতাটা অনেক বেশি বা মানুষের জানের যে ক্ষতি করার যে ক্ষমতাটা সেটা অধিক থাকে। এবং বিশেষ করে দেখা যায় যে এসব অস্ত্র যদি ব্যবহার করা হয় কোনো মানুষের বিরুদ্ধে, তাতে তাকে হত্যা করা হতে পারে। সরকার যেটা বলতে চাচ্ছেন যে পুলিশের যে ধরনের সাধারণ কার্যক্রম, তার সাথে এই অস্ত্রের কোনো ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা দেখা যায় না। এই কারণে বিশেষ করে আমি বুঝতে পারছি যে ইদানিং আমাদের যে বর্তমানে বাংলাদেশে যে মনসুন বিপ্লব ঘটে গেছে, সেটার পরিপ্রেক্ষিতে সরকার হয়তো মনে করছেন যে এই ধরনের ক্ষেপণাস্ত্র বা এই ধরনের মারণাস্ত্র পুলিশের হাতে থাকা উচিত না। এবং আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত, কারণ পুলিশের এই ধরনের কোনো ভূমিকা থাকার কথা নয় সাধারণ যে তারা কার্যক্রমের সাথে জড়িত থাকে, এবং এই ধরনের অস্ত্র তাদের হাতে না থাকাটাই বাঞ্ছনীয়। পুলিশ বাহিনীর কাছে যে ধরনের অস্ত্র এখন আছে, যেগুলো ব্যবহার হয়, সেগুলো গভর্নমেন্ট বলছে যেগুলো এগুলো উইথড্র করতে হবে, এগুলো মারণাস্ত্র পুলিশের কাছে থাকবে না। এখন এই আদেশ বাস্তবায়ন করতে হলে তার কতগুলো প্রায়োগিক সমস্যা হবে। তার কারণ পুলিশ বাহিনীর তার শক্তি প্রয়োগ করতে হয় তাকে, এবং শক্তি প্রয়োগ করতে গেলে আগ্নেয়াস্ত্র থাকা প্রয়োজন হয়। এবং যে ধরনের পরিস্থিতি তাদের মোকাবেলা করতে হয় জনশৃঙ্খলাতে, তারপরে অপরাধ দমনে, তারপরে যারা উগ্রবাদী মতবাদ ধারণ করে সেই রকম তো ইনসার্জেন্টসরা যারা আছে, তো তাদের মোকাবেলা করতে হলে তো মারণাস্ত্র লাগবেই এরকম। এখন সেইখানে সরকারের কৌশলটা কি হবে, কি নীতি হবে, অস্ত্রের প্রয়োগটা কী হবে? আমার সমস্যাটা অস্ত্র না, অস্ত্রের প্রয়োগ এবং এটার ব্যবহার এবং সম্ভাব্য অপব্যবহার রোধ কল্পে সরকার কি বন্দোবস্ত নেয় সেইগুলো দেখার বিষয়। এমন কোনো পরিস্থিতিতে যেখানে পুলিশ কোনো একটা অপারেশনে যাচ্ছে, যেখানে তাদের এই ধরনের ক্ষমতা বা সক্ষমতা প্রয়োজন থাকে, সেক্ষেত্রে তো আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে এই ধরনের অস্ত্র থাকছে। সেক্ষেত্রে দেখা যাবে যে পুলিশের সাথে এপিবিএন এর যদি কোনো সদস্যকে নেওয়ার প্রয়োজন থাকে এই ধরনের অস্ত্র রাখার জন্য, সেটা তারা তাৎক্ষণিকভাবে সেটা তারা করতে পারবেন। এবং এক্ষেত্রে পুলিশের যে ধরনের সক্ষমতা ওইসব অপারেশনের প্রয়োজন হবে, সেক্ষেত্রে কোনো ঘাটতি দেখা দেবে না। তবে স্বাভাবিক যে দায়িত্বগুলো পুলিশ সাধারণত পালন করে থাকে, সেখানে এই ধরনের অস্ত্রের কোনো প্রয়োজন হয় না। এবং আমরা জানি যে বিভিন্ন দেশের বিশ্লেষণ করে আমরা দেখেছি, আমার ইনস্টিটিউটে আমরা এই ব্যাপারে একটা স্টাডি করার চেষ্টা করেছিলাম যে বিশ্বের কোনো পুলিশের খাতে সাধারণ পুলিশ যারা দায়িত্ব পালন করে তাদের হাতে এই ধরনের অস্ত্র থাকে না। আর্ম পুলিশ ব্যাটালিয়নের সংখ্যা সীমিত, 12টা বা 13টা বা ঊর্ধ্বে 14-15টা মতো ব্যাটালিয়ন আছে সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু পুলিশকে সারা বাংলাদেশে কাজ করতে হয় এবং বিভিন্ন ধরনের কাজ, যেগুলো সংঘবদ্ধ ডাকাত দলকে মোকাবেলা করতে হতে পারে, যে অস্ত্রে সজ্জিত ডাকাত দলকে মোকাবেলা করতে হতে পারে, চরমপন্থী এবং উগ্রবাদী যারা গোষ্ঠী আছে যারা শাসনতন্ত্রে বিশ্বাস করে না, তাদেরকে মোকাবেলা করতে হতে পারে। এই ধরনের মোকাবেলা করতে হলে তখন তো আর্ম পুলিশ ব্যাটালিয়নের জন্য ওয়েট করলে চলবে না। এবং পুলিশের কাজে সেটা জনশৃঙ্খলা রক্ষাই হোক আর অপরাধ দমন বা প্রতিরোধ বা তদন্ত হোক, সেখানে একটা তাৎক্ষণিকতার ব্যাপার আছে। তো এই তাৎক্ষণিক পরিস্থিতি কি করে মোকাবেলা করবে আমি খুব পরিষ্কার না। এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন শুধু ইউজ করতে পারবে, পুলিশ পারবে না, এতে একটা কনফিউশনের সৃষ্টি হতে পারে। তো সেই দিকটা নজরে রাখবার প্রয়োজন আছে। আমাদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত হচ্ছে যে আইনগুলো খুব পুরনো
এবং এটাকে বাস্তবসম্মত করার জন্য যে আধুনিকায়ন করার প্রয়োজন ছিল সেটা একেবারেই করা হয় নাই। পুলিশ অ্যাক্ট যেটা আমরা এখনো ফলো করছি সেটা কয়েকশো বছরের পুরনো, এটা বর্তমান পরিস্থিতির সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। আর সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখা দিচ্ছে যে ব্যবহার করার ক্ষেত্রে যে কাঠামো বা যে ধরনের নির্দেশনা থাকা দরকার, যেটাকে রুলস অফ এনগেজমেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে একেবারেই স্বচ্ছতা নাই। তার চাইতে বড় সমস্যা হচ্ছে যে এগুলো নিয়ন্ত্রণ যারা করছে, এবং নিয়ন্ত্রণটা হচ্ছে পুলিশের বাইরে গিয়ে, অর্থাৎ এটা রাজনৈতিক পর্যায় থেকে নিয়ন্ত্রণের যে ক্ষেত্রগুলো আছে সেখানে এটা অপব্যবহার করার যে ক্ষেত্রগুলো আছে সেগুলোকে বন্ধ করতে হবে। এরকম একটা ধারণা হতে পারে যে পুলিশকে এখন মোকাবেলা করতে হলে আর অস্ত্রের মোকাবেলা করতে হবে না, অতএব এইটা এক ধরনের দুষ্কৃতিকারীদের একটা উৎসাহ দিলেও দিতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে। তার আমাদের মতো দেশে, আমাদের কালচারে, আমাদের পরিবেশে একেবারে অস্ত্র ছাড়া, মানে আগ্নেয়াস্ত্র ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন হতে পারে। আরও একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আরও বাহিনী আছে, আনসার বাহিনী যেমন আছে একটা সরকারি বাহিনী, তার কাছে তো অস্ত্র আছে, সে সম্বন্ধে তো কিছু বলা নাই এখানে। তারাও আইন প্রয়োগ করে, তারাও আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলা যায়। সেটা কি হবে সেগুলোও পরিষ্কার করতে হবে আমার মনে হয়। যতক্ষণ পর্যন্ত পুলিশের সংস্কার সম্পূর্ণ না হবে, শুধু এককভাবে অস্ত্র প্রত্যাহার করে পুলিশের ব্যবহারের যে পরিবর্তন আমরা আশা করছি সেটা হবে না। পুলিশের যে সার্বিক সংস্কার করার প্রয়োজন সেদিকে আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা জানি যে বিভিন্ন সময় ব্যাপারে আলাপ আলোচনা কথা হয়েছে, কিন্তু কোন সরকারের পর্যায় থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ এই ব্যাপারে নেওয়া হয় নাই। এমনকি বর্তমান সরকারের শাসনকালে ইতিমধ্যে 9 মাসের বেশি অতিবাহিত হয়ে গেলেও আমরা বিভিন্ন সময় সংস্কারের কমিশন দেখছি, কথা শুনছি, রিপোর্ট তৈরি হচ্ছে, কিন্তু এগুলো শেষ পর্যন্ত কাগজেই সীমাবদ্ধ থাকে। কার্যকর কোনো পদক্ষেপ আমরা মাঠ পর্যায়ে এখন পর্যন্ত দেখি নাই। রাজনৈতিক যে প্রভাব হয় পুলিশের উপরে, সেইটা তো একটা রাজনৈতিক দলের সদিচ্ছার উপরে নির্ভর করবে, কেননা দেশে রাজনৈতিক সরকার আসবে এবং এটাই বাঞ্ছনীয়, গণতান্ত্রিক ব্যবস্থায় সেটাই বাঞ্ছনীয়, কাম্য। তো তাদেরকে এইটা পুলিশ যাতে রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, সরকারের আজ্ঞাবহ হিসাবে না, শুধু রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং আইন মোতাবেক কাজ করে, নির্মোহভাবে কাজ করে, আনবায়াসড ওয়েতে কাজ করে, এইটাই নিশ্চিত করতে হবে। এবং এটা নিশ্চিত করতে না পারলে তখন এই যে গত জুলাই আগস্টের যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি আবার হবে, কেন তখন এখানে এই রাষ্ট্রীয় বাহিনীকে যথেচ্ছাচার করবার একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই লাইসেন্স যাতে না হয় এবং তারা দায়িত্বশীল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে কাজ করে আইন মোতাবেক, সেইটা নিশ্চিত করতে হবে।